হুমায়রার দুই হাত শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে রুদ্র। হুমায়রা ছটপট করতেছে ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু রুদ্র এত সহজে ছাড়ার মানুষ না। এক হাত দিয়ে হুমায়রার দুই হাত ধরে আছে, দুইটা হাত উপরে তুলে নেয়, আর এক হাতে সিগারেট জ্বালিয়ে হুমায়রার পেটে চেপে ধরে। হুমায়রা চিৎকার দিয়ে ওঠে, কিন্তু বাড়িতে বক্সের আওয়াজের জন্য সেই চিৎকার ঘরের মধ্যে থেকে বের হয় না। রুদ্র মুখের চেয়ালে শক্ত করে বলে, তুই এত সাহস কই পেলি? শাড়ি পরে পেট বের করে রাখছিস, এত শখ অন্যকে পেট দেখানোর? তোর লজ্জা বলতে কিছু নাই নাকি? এই শিক্ষা পাইছিস ছোট থেকে? রুদ্র ভাই, আমার লাগছে, ছাড়ো। তুমি কিন্তু এরকম বেয়াদবি করছো। তো কি করব? তোর কি মনে হয় আমার সামনে পেট বের করে ঘুরবি? বাহ, সেটা আমি দেখে চুপ থাকবো নাকি? আমার পেট চলছে ভাইয়া। রুদ্র পেট থেকে সিগারেট সরিয়ে নেয়। হুমায়রা চিৎকার দিয়ে কাঁদতেছে, পেট জ্বলে যাচ্ছে তার। রুদ্র হাত ছেড়ে দেয়। হুমায়রা পেটে হাত দিয়ে ছটফট করতে থাকে। কিছুটা জায়গা চামড়া উঠে গ্রস্ত বের হয়ে আসে। হুমায়রা কান্না দেখে রুদ্র ধমক দেয়, এই কানের কাছে এমন ফ্যাস ফ্যাস না করে থাকতে পারিস না? চুপ থাক, না হলে বেলকনি থেকে নিচে ফেলাই দিব। আমার কিন্তু কান্না বিরক্ত লাগছে। আমার সাথে কেন এমন করছো ভাইয়া? আমি তো তোমাকে কিছু বলি নাই। তাহলে আমার সুখের সংসারে অশান্তি শুরু করেছো কেন? কেন আমাকে কষ্ট দিচ্ছ এভাবে? ও মা, শোকের সংসার? সিরিয়াসলি? তুই বিয়ে কবে করছিস যে সংসার হবে? যাই হোক, তোর পেট দেখতে এখন বিচ্ছিরি লাগে। এখন চাইলে পেট বের করে রাখতে পারিস, এতে আমার সমস্যা নাই। রুদ্র ভাই, এটা এখন ফ্যাশন। সবাই পেট বের করে শাড়ি পরে। তোমার বান্ধবীরাও তো সেইভাবে শাড়ি পরছে। তাহলে আমি পরলে দোষ কোথায়? আর আমি ছোট বাচ্চা না, নিজের ভালো আমি বুঝি। দোষ আছে কারণ তুই আমার কাজিন, ওরা ফ্রেন্ড, ওদের বোঝার বয়স হয়েছে, তোর বয়স হয়নি। এখন এসব তোকে বুঝতে হবে না। আমি বাসায় গিয়ে সব বলবো ফুপিকে, তুমি যা করছো আমার সাথে। তোমার লজ্জা করে না বোনের মতো একটা মেয়ের শরীরে হাত দিতে? হুমায়রা, আমি তোর শরীরে কখন হাত দিলাম? বেশি বলতে যাস কেন? মাম্মাম তোর কথা বিশ্বাস করবে নাকি? একটাই বেটা আমি, আমার কথা অমান্য করে না। এই জন্যই তো এমন জানোয়ার হয়েছো। কার সাথে কেমন ব্যবহার করতে হয় জানো না, শুধু নিজে জোর খাটাতে পারলেই হলো। এইটাকে নিজে ভালো করে মনে করো। মুখ সামলে কথা বল হুমুর বাচ্চা। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? মামা এই শিক্ষা দিছে তোরে? আজ মামাকে বলতে দে, বিয়ে দিয়ে তোরে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ বলে যাও, তাও তোমার মতো জানোয়ারের বাড়িতে থাকবো না। এতটা বছর আমি শান্তিতে ছিলাম, এখন বিলেত ফেরত হয়েছ, আর আমার জীবন শেষ। একটা কথা বলবি না বলে দিলাম। তোর কথা শোনার ইচ্ছে আমার হচ্ছে না। বের হ রুম থেকে, আর শাড়ি ভালো করে পরে আয়, না হলে সবার সামনে লিপ কিস করবো। কি বলিস? তোরে ফুপিমা মানুষ করতে পারে নাই। তোর আগে আমার জন্ম হলে মানুষ করে দেখাতাম। শালা, তোরে কোন রেল লাইনে কুড়িয়ে আনছে শুনতে হবে। হুমুর বাচ্চা, যাবি এখান থেকে, না হলে শরীরে কিন্তু এবার সিগারেট জ্বালিয়ে দিব। তোর শরীর আমাকে দেখানোর খুব শখ নাকি রে? হুমায়রা আর দেরি করে না, চোখে পানি মুছে নাক টানতে টানতে বাইরে চলে যায়। রুদ্র সিগারেট শেষ টান দিয়ে পায়ের নিচে ডলা দেয়, ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে নেয়, বেরিয়ে যায় রুম থেকে। যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে গিয়ে সবার সামনে আড্ডা দেয়। আজ রুমাইশার ফ্রেন্ড রাকিবার বড় মেয়ের বিয়ে, সেখানে সবাই এসেছে। আর সেই এসেই এত সব কাহিনী ঘটে যায়। হুমায়রা সেখান থেকে সোজা রুমাইশের কাছে গিয়ে কিছু বলে, ফুপিমা, তোমার ছেলে খুব খারাপ। আমার সাথে কত খারাপ ব্যবহার করছে আজ জানো? হয়েছে মা? রুদ্র কি করছে তোর সাথে? আমি এতক্ষণ থেকে তোদের দুজনকে খুঁজলাম, কোথাও পাইনি। এতক্ষণ কই ছিলি তোরা? আর রুদ্র কি করছে তোর সাথে? ফুপিমা দেখো তোমার ছেলে কি করেছে। আমি কি অন্যায় করেছি বলো? শুধু একটু পেট বের করে শাড়ি পরেছি, আর সেজন্য রুদ্র ভাইয়া আমার পেটে সিগারেট চেপে ধরেছে। আল্লাহ, আজ বাসায় ফিরি, তারপর ওর ব্যবস্থা আমি করছি। কাঁদিস না মা, তুই রুমে যা, আমি মলম এনে দিচ্ছি। আর ওই বাদর এখন কই আছে? জানি না আমি। রুদ্র ভাইকে বাড়ি থেকে বের করে দিবা। আসতে না আসতে অসভ্যতামি শুরু করছে। এমন করলে আমি বাবাইকে বলে দিব। তোমাকে আগে বললাম সাবধান করো তোমার ছেলেকে। আচ্ছা বাবা,
আমার মনে থাকবে তো। এত রাগ করিস কেন? এখানে এত সিক্রেট করিস না। আমি বাসায় আগে যাই, তারপর ওর খবর আছে। তোমার ছেলে যে সেই জন্য দোষ দেখতে পাচ্ছ না, তাই না? আসলে ছেলের দোষ মায়েরা দেখতে পায় না। রুমাইশা অবাক হয়। হুমায়রা রেগে আছে। এতটা রাগ করবে কেউ? হতেই পারে না। কোনো ছেলে গায়ে হাত দিলে অবশ্যই রাগ উঠবে, এটা স্বাভাবিক। মা, মন খারাপ করিস না। আমি বললাম তো, পরে এটা নিয়ে কথা বলবো। মলমটা দিয়ে শাড়িটা ভালো করে পরে নে। হুমায়রা মলম মেখে বাইরে চলে যায়। আর সব বিরক্তি লাগছে এখন। এমন পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভাবে নাই। নিজেকে দুর্বল ভাবে কখনো না, সব সময় প্রতিবাদ করে। আজও তার ব্যতিক্রম হবে না। বাসায় যাবে, তারপর একটা ব্যবস্থা সে করবেই। হুমায়রা বসেছিল, তখন রুদ্র পাশে এসে বসে। হুমায়রা রেগে বলে, আমার এখানে কি করছো? আমাকে রাগাবে না বলে দিলাম। এখান থেকে চলে যাও, না হলে ভালো হবে না কিন্তু। আমার বিরক্ত লাগছে সব। আমাকে তুই এত অপছন্দ করিস কেন? আমি কি করছি বলতো? তোর ভালোর জন্য শাড়ি ভালো করে পরতে বলছি। ভালো, তাই না? আমাকে বোঝাতে পারতে, কিন্তু না, সোজা রুমে নিয়ে গেলে, তারপর সিগারেট জ্বালিয়ে পেটে চেপে ধরেছো। এই তোমার ভালো কাজ, তাই না? আমার রাগ উঠছিল হুমায়রা। সরি প্লিজ। তুই মাম্মামকে যেন এসব বলিস না। মাম্মাম কেমন জানিস তো? মাম্মাম চাইতো আমি যেন ডাক্তার হই। সেসব না মেনে বিজনেস সামলাচ্ছি। সেসব নিয়ে রেগে আছে। আমি শুনতে চাইছি নাকি? ভুল করছো, শাস্তি পাবে না? আমাকে চেনো না তুমি। 7-8 বছর দেশের বাইরে ছিলে, তাই আমি কেমন সেটা তোমার ধারণার মধ্যে নাই। হুমকি দিস নাকি আমাকে? ভালোভাবে কথা বলছি, গায়ে লাগে না? কুত্তা, আমার সামনে থেকে সর। হুমায়রা রেগে সেখান থেকে চলে যায়। রুদ্র রাগে ফুঁসতে থাকে। অযথা সে হুমায়রার কথা সহ্য করতে পারতেছে না। বিয়ের অনুষ্ঠান শেষ হতে সন্ধ্যা লেগে যায়। বাসায় ফিরতে রাত 11টা বেজে যায় সবার। হুমায়রা নিজেকে রুমে গিয়ে শুয়ে পড়ে আর ভেবে নেয় সকালে রুদ্র ভাইয়ার একটা ব্যবস্থা করবে সে। পরপর 3টা থাপ্পড় খেয়ে রুদ্র বোকা বনে যায়। অবাক চোখে মাম্মানের দিকে তাকিয়ে থাকে। রুদ্র মাত্র খাবার খাওয়ার জন্য নিচে এসেছে আর সাথে সাথে রুমাইশা তার গলায় চর বসিয়ে দেয়। রুদ্র গায়ে হয়তো এই প্রথম কেউ হাত তুলেছে। কেঁদে দেয় সে, কাদু কাদু গলায় বলে, মাম্মাম, আমাকে মারলে কেন? আমি কি কোনো ভুল করেছি? তোকে তো জন্ম দেওয়া ভুল হয়েছে আমার। শিক্ষা দিয়ে মানুষ করতে পারিনি আমি। দেশের বাইরে পাঠিয়ে দেওয়া আমার ভুল ছিল। যদি বাসায় রেখে দিনে দুপুরে শিক্ষা দিতাম, তাহলে মানুষ হতি। আমি কি করছি সেটা তো বলবে। অযথা মারছো কেন? 2 দিন হয়নি দেশে আসছি আর তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমি কি করছি সেটা তো আমাকে বলো। কি করেছিস? কথাটা বলতে তোর লজ্জা করলো না? এত বড় ছেলে, ব্যবহার শিখতে পারিস না এখনো? হুমায়রার সাথে কাল কি করেছিস? মেয়েটা কেঁদে কেঁদে আমাকে বলছে। ও এই ব্যাপার? তো পেট বের করে শাড়ি পরবে এটা দেখতে ভালো লাগে, তাই না? আর আমি শাসন করলে আমার দোষ? এটাকে শাসন বলে না, এটাকে অসভ্যতা বলে। কিভাবে শাসন করতে হয় শিখিস না এখনো। মানুষকে প্রথমে বোঝাতে হয়। আর তুই আগুন দিয়ে শাসন করবি, তাই না? তোর বোনের সাথে কেউ এই আচরণ করলে কেমন লাগতো? একদম আমাকে বোঝাতে আসবে না। আমার কোনো বোন নাই মানে নাই। ওই তো জন্ম দিছিলে। মানুষ করছো কিভাবে? পালিয়ে গেছে সেটাই তো ভালো, তাই না? রুদ্র আর কথা না বাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হুমায়রা নিজের মতো খাবার খেয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়। তপ্ত রোদে শরীর মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। অনার্স ফাইনাল ইয়ারের পড়তেছে সে। রুদ্র পড়াশোনা শেষ করেছে, তবে কিছু করতেছে না। তার ইচ্ছা মামার মতো বিজনেস সামলাবে। করতে আমি তোকে বারণ করছিলাম যাতে মামামকে সব না বলিস। তাও বলতে গেছিস কোন সাহসে? এত কিসের রাগ আমার উপর? বারণ করার পরও আমার কথা শুনিস না? রুদ্র ভাইয়া ছাড়ো বলছি, না হলে এইটাও ফুপিমার কানে দিব। ভার্সিটিতে এসে অসভ্যতামি শুরু করছো? তুমি এখানে কি করছো? এই আমি কি দেখতে এত খারাপ? কেন আমাকে অবহেলা করছিস? তুই কি বুঝিস না আমি তোকে ভালোবাসি? নাকি বুঝেও না বোঝার ভান করিস? তোমার এমন সাইকো ভালোবাসা আমি চাই না। এটাকে ভালোবাসা বলে না, পাগল তুমি। ডাক্তার দেখাও। ডাক্তার ডাক্তার আসলেই আমাকে কেউ বুঝতে পারে নাই জানিস। ছোট থেকে অবহেলা পেয়ে বড় হয়েছি। এসব সহ্য করতে না পেরে দেশের বাইরে গেলাম। আর এখন আমি তোমার এসব শুনতে চাইনি। আমার হাত ছাড়ো, ক্লাস আছে। তুইও তো ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তাই না? কাল থেকে বুঝবি আমাকে
মামামের হাতে মাইর খেয়ে নেওয়ার মজা কত প্রকার। তোমার কি মনে হয় আমি অন্য মেয়ের মতো না যে যা বলবে তাই শুনবো? অত্যাচার করলে মুখ বুজে সহ্য করব না। প্রতিবাদ আমি করতে জানি। যা করবে সব ফুপিমাকে বলে দিব। এসবের কথা বলবি? রুদ্র হুমায়রার পেটের খামচে ধরে, গলায় নাক ঘষতে থাকে। হুমায়রা কেঁপে ওঠে, রাগে চোখ দিয়ে পানি পড়তেছে তার। এতটা খারাপ পরিস্থিতি সে কখনো পড়ে নাই। সুযোগ পেয়ে রুদ্রর পায়ে জোরে লাথি মারে। রুদ্র সরে যাওয়া মাত্রই হুমায়রা রুদ্রের গালে একটা চর বসিয়ে দিয়ে কাট কাট গলায় বলে, আমাকে কি ভাবছিস তুই? সম্মান করে বলে সব সহ্য করবো নাকি? তুই ভালো জাতের মানুষ না। মেয়েদের বেডে নেওয়াই তোর শখ, তাই না? আমাকে বেডে নেওয়ার চিন্তা ভুলেও করিস না। রুদ্র এবার রেগে যায়। এসব শুনে বিরক্ত হয়ে বলে, হোয়াট, পাগলের মতো কি বলিস? আমি এতটা নোংরামি তোর সাথে করি নাই যে তুই আমাকে এসব বলবি। আমি শুধুমাত্র তোকে ভালোবাসি, সেজন্য কাল রেগে গেছিলাম। তোর ভালোবাসা তুই ধুয়ে ধুয়ে খা। সাথে মেয়েদের ব্যবহার করা বন্ধ কর, নয়তো এর ফল তুই হাড়ে হাড়ে টের পাবি। হুমায়রা সেখান থেকে চলে যায়। রুদ্র থাওয়া মেরে মেঝেতে বসে পড়ে। হুমায়রা এসব কি বলে গেল? সে কখনো রিলেশন করে নাই। ছোট থেকেই হুমায়রাকে ভালোবাসে সে। কিন্তু হুমায়রা তাকে মেয়ে খোঁজ করে কেন বলল? রুদ্র বিড়বিড় করে বলে, আচ্ছা হুমায়রা এই জন্য কি আমাকে অপছন্দ করে? আচ্ছা, ও কোনোভাবে আমাকে ঘৃণা করে না তো? কিন্তু কেন? আমি তো কখনো এমন কিছুই করি নাই। ক্লাস শেষ করে বাড়ি ফিরতে প্রায় দুপুর 3টা বেজে যায়। হুমায়রার বাড়ি এসে দেখে তার ফুপি মা মন খারাপ করে বসে আছে। ভার্সিটিতে কথা আর বলো না, এবার যা করবে নিজে নিজে করবে ভেবে নেয়। হুমায়রা রুমেশের কাছে গিয়ে বসে। ফুপিমা, কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো যে? ফুপার সাথে কি তোমার ঝামেলা হয়েছে? না মা, তুই কখন বাসায় আসলি? হায় আল্লাহ, সেই কখন আসছি। এসে গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, তুমি টের পাওনি? যা বাবা, কি ব্যাপার বলো তো? ফুপাকে নিয়ে ভাবছো বুঝি? তোর সব সময় মজা না করলে হয় না, তাই না? রুদ্র সেই সকালে না খেয়ে গেছে, এখনো বাসায় আসে নাই। চিন্তা হচ্ছে, দিন দিন বেয়াদব হচ্ছে, আমাদের কথা ভাবে না কখনো। ভাইয়া বাসায় আসে নাই? তাহলে কই আছে? আমি তো জানি না মা, আমার ফোন রিসিভ করছে না। ওর বাবাই ফোন করেছে, তাও রিসিভ করে না। চিন্তা হচ্ছে এখন, ওইভাবে তখন মারা ঠিক হয়নি আমার। এত দরদ ভালো না। দেখবা এমনি বাসায় আসবে। টাকা আছে কাছে, সেজন্য বাসায় আসে নাই। এত সুসুর করে চলে আসতো। আর শাসন করো তোমার ছেলেকে। আমার ছেলের উপর তোর এত রাগ? রাগ হবে না নাকি? তোমার সাথে কোনো ছেলে খারাপ ব্যবহার করলে কেমন লাগবে? রুমাইশা কিছু বলে না। কি বলবে সে? হুমায়রা তো ঠিকই বলেছে। হুমায়রা সেখান থেকে নিজের রুমে যায়, পড়তে বসে। এক সময় ডায়েরি লেখে। সব মিলিয়ে রাত 10টা বেজে যায়। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমাতে যায়। ঘড়িতে যখন রাত 1টা, ঠিক সেই সময় মেন দরজা কলিং বেজে। হুমায়রা তখন জেগেছিল। গল্পের বইয়ে মুখ গুজে দিয়ে আসে সে। এত রাতে কি আসলো ভেবে গায়ে ওড়না জড়িয়ে বাইরে যায়। সাথে নিজেকে রক্ষা করার জন্য প্রিপেইড হয়। দরজা খুলতেই হুমায়রা চমকে ওঠে। রুদ্র দরজার বাইরে দাঁড়িয়ে আছে, টলমল করতেছে সে। বাহ, বড়লোকের ব্যাটার দেখি উন্নতি হয়েছে। এখন তাহলে নেশা করাও শুরু করেছো? আর যে কত রূপ দেখাবে। একটু ভালো করে কথা বললে কি হয়? ঘুমের জন্য এমন টলমল করছি আমি। দরজা থেকে সরে দাঁড়া, রুমে যাবো। ফুপিকে চিন্তায় রেখে খুব শান্তি পাও, তাই না? সারাদিন ফোন রিসিভ করো নাই, চিন্তায় কিছু মুখে দেয়নি। ফুপিমাকে ডেকে দিচ্ছি, একসাথে খেয়ে নিও। শোন হিমু, এসব নাটক আমার সাথে করিস না। আমার জন্য কেউ চিন্তা করে না, কেউ ভালোবাসে না আমাকে। আমি তো মাম্মাম বাবাই থাকতেও এতিম। রুদ্র আর কিছু বলে না, নিজের ভারী শরীর নিয়ে রুমে যায়। শব্দ করে দরজায় লাথি দেয়। হুমায়রা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে। বাইরে একটা গাড়ি এসে দাঁড় করায়। সাথে সাথে নিজেকে রুমে গিয়ে রেডি হয়, বেরিয়ে যায় বাড়ি থেকে। তোমার মেয়ে রাতে কই গেছিল মামা? সেই খবর কি তোমরা রাখো, নাকি আমার বিচার করতে পারলেই বড়? কোনটা? হুমায়রা চমকে ওঠে। রুদ্র তার যাওয়া কি দেখতে পাইছে? সকালে ড্রয়িং রুমে বসে সবাই খাবার খাচ্ছিল। খাওয়ার মাঝে রুদ্রর কথা শুনে সবাই রুদ্রের দিকে তাকায়। হুমায়রা ভয়ে একটা ঢোক গেলে। রাহুল একবার হুমায়রার দিকে তাকায়, তারপর রুদ্রের দিকে তাকিয়ে বলে, রাতে নিজের রুমে ঘুমিয়ে থাকে, আর কই যাবে? তুই এটা বল, বাসায় কখন আসছিস? কাল সারাদিন তোর মা চিন্তায় খাওয়া দাওয়া করে নাই? আমি যখনই আসি না কেন, তোমার মেয়ে রাতে বাহিরে কি করে সেটা ওর থেকে শোনো। ভদ্রবাড়ির মেয়েরা রাতে বাহিরে যায় না। রাতে নেশা করে বাড়িতে আসছো ভাইয়া, এখনো হয়তো তোমার নেশা কাটে নাই। দাঁড়াও, আমি লেবু শরবত করে আনছি, সেটা খেয়ে নেশা কাটিয়ে নাও। একদম চুপ। আমাকে তোর পাগল মনে হয়? জানতাম এই কথা বলবি।
সেজন্য প্রমাণ হিসেবে ছবি তুলে রাখছি। মাঝরাতে ছেলেদের গাড়ি করে কোথায় যাস? ওহ, সেটা তো বলবি। ওর একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, সারপ্রাইজ দেওয়ার জন্য গিয়েছিল। সেই সব নিয়ে তোর ভাবতে হবে না। হুমায়রার বাবার দিকে তাকিয়ে চোখ বদ্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাবা না থাকলে আজ তো যেত সে। সবকিছু রুদ্রের কাছে কেমন যেন লাগে, সন্দেহ হয় তার এসবে। কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে যায়। হুমায়রা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে ব্যাগটা কাঁধে নেয়। তখন রুদ্র ওর রুমে এসে সোফায় গা এলিয়ে বসে। হুমায়রা বুড়ো কুচকে বলে, কি চাই? রাতে কই গেছিলিস? তোর কোনো ফ্রেন্ডের বার্থডে ছিল না? আমি সব খোঁজ নিয়ে দেখছি। তুই এখন সত্যি করে বল, কই ছিলিস? আমি সেটা তোমাকে বলতে বাধ্য নই। আমার রুম থেকে বের হও, আমি ভার্সিটিতে যাব। এখন আসতে পারো তুমি। কোনোভাবে নষ্ট গলিতে পা রাখিস নাই তো? এখনো সুযোগ আছে। ফিরে আই সেই রাস্তা থেকে। বিয়ে কর আমাকে। আমি তোর সব অতীত মেনে নিব। কোনো নেশাগ্রস্ত ছেলেকে আমি বিয়ে করব না। ছেলের অভাব পড়ে নাই। এখন আমার রুম থেকে যেতে পারো। আমি তোমার মতো নষ্ট না যে নষ্ট গলিতে পা রাখবো। আয়, তোরে কয়টা কিস করি। শরীরটা ম্যাজ ম্যাজ করছে। কিস করলে হয়তো ভালো হবে, কারণ তোর কথা শুনে বিরক্ত লাগছে আমার। রুদ্র সময় নেয় না, হুমায়রাকে টেনে সোফায় বসিয়ে দেয়। তারপর ঘাড়ে কপাল কিস করে, শেষে ঠোঁটে লম্বা একটা কিস করে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। সে জানে এরপর তার সাথে কি হতে পারে। হুমায়রার আগে ফুসতেছে, হাত দিয়ে ঠোঁট চলতে থাকে। এক পর্যায়ে ঠোঁট দিয়ে রক্ত বের হয়। হাতটা চোখের সামনে ধরে বিড়বিড় করে বলে, এর শোধ আমি তুলবো। আমাকে কি ভাবিস তুই? তোর মতো ছেলেকে আমার পথ থেকে সরাতে 2 মিনিটও সময় লাগবে না। এভাবে রাতে আর কতদিন বাড়ি থেকে বের হবি? রুদ্র কিন্তু আজ দেখছে, অন্যদিন দেখবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? রাহুল হুমায়রার রুমে এসে কথাটা বলে দরজায় ভিড় দেয়। হুমায়রার দিকে তাকিয়ে দেখে হাতে রক্ত দিকে তাকিয়ে আছে, কি বলতেছে। ভয় পেয়ে হুমায়রার কাছে যায়, হাত টান নিয়ে বলে, হাত কাটলে কিভাবে আম্মু? কাটে নাই তো আব্বু, এমনি আর কি। তুমি যেন কি বলছিলে? রুদ্র ভাইয়ের চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নেব। আজ রাতে যাব শুধু, তারপরে আর যেতে হবে না। খোঁজ পেলি কিছু? মানে যেটার জন্য যাচ্ছিস তুই? আহারে, জানি না কার মায়ের কোল খালি হয়েছে। চিন্তা করো না আব্বু, আজ একটা জায়গায় যাব। কাল হাতে সব রিপোর্ট চলে আসবে। আজও আসতে পারে। আর আম্মু নানু বাসা থেকে কবে আসবে? আজ আসবে। ভার্সিটিতে যাবি না? না, আমি আসছি। আজ বাসায় ফিরবো না, ম্যানেজ করে নিও আব্বু। হুমায়রা ফোনের মেসেজ দেখে কথাটা বলে। এই সময় বাসায় কেউ থাকে না, বাবা এখন অফিসে যাবে, আর ফুপি দুজনেই হসপিটালে গেছে। সেই ভেবে বাসা থেকে রেডি হয়ে চলে যায়। পরিচয়: হুমায়রা চৌধুরী, মা ঋতু চৌধুরী, বাবা রাহুল চৌধুরী, ফুপি রুমাইশা, ফুপা আনহাব শাহরিয়ার, বড় ছেলে রুদ্র শাহরিয়ার। রুদ্রের পড়াশোনা শেষ, বাবা মা দুজনেই ডাক্তার। হুমায়রার বাবা বিজনেসম্যান, মা হাই স্কুলের শিক্ষক। হুমায়রা বাড়ি থেকে নিজের কর্মস্থানে আসে, তার জন্য কয়েকজন অপেক্ষা করতেছে। তাকে দেখে একজন ডাক্তার এগিয়ে আসে, হাতে একটা স্কেপ ধরিয়ে দেয় আর বলে, লাশের সম্পর্কে জানা গেছে সাব্বির ডিটেলস বের করার চেষ্টা করছে। মেয়েটা 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপর মাথার শক্ত কিছু দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। মেয়েটার স্কেচ বানাতে পারছো? হ্যাঁ, হাতের ছবিটা দেখে নাও। এখানে মেয়েটার ছবি আছে। আরেকটা কথা, মেয়েটার শরীরে একাধিক আঘাতের চিহ্ন। হয়তো অত্যাচার করা হয়েছে আগে, মানে দীর্ঘদিন থেকে। হুমায়রার হাতে স্কেপ খুলে চোখের সামনে ধরে। অতি পরিচিত একটা ছবি তার চোখের সামনে ভেসে ওঠে। চিৎকার দিয়ে সেখান থেকে সেন্সলেস হয়ে পড়ে যায়। প্রায় আধা ঘন্টা পর হুমায়রার জ্ঞান ফেরে, দৌড়ে লাশের কাছে যায়। লাশ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সে। কেন পালিয়ে গিয়েছিলে রায়? কেন মিথ্যা ভালোবাসার শিকার হলি তো? বাবা মার বিরুদ্ধে যেতে নেই, তারা কখনো তোর খারাপ চাইতো না। ছোট মস্তিষ্কের আবেগ নিয়ে ঠকে গেলি। প্রতিশোধ আমি নিব। এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ঘুমাতে পারবো না। হুমায়রা, কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন? আর তুমি মেয়েটাকে চিনো নাকি? হুমায়রা চোখে পানি, মুখে মাথা নাড়িয়ে বলে সে মেয়েটা চেনে। হুমায়রা পাশ থেকে একটা কাগজ আর কলম নিয়ে কাগজে কিছু লিখে মৌয়ের হাতে দেয়। তারপর ধীর কণ্ঠে সে বলে, তোমার কাজ শেষ করে লাশটা এই ঠিকানায় পাঠিয়ে দাও, আর তোমরা সবাই আমার সাথে চলো। আজকের মধ্যে এই খুনিকে আমি ধরতে চাই। সময় অনেক নেওয়া হয়েছে, আর সময় দিতে পারবো না আমি। হুমায়রার সাথে 7 জন বেরিয়ে যায়, সাথে নিজের দরকারি জিনিস কাছে রাখে। কখন কি দরকার হবে সেটা কারো ধারণাতে নেই। গাড়ির সিটে মাথা দিয়ে কি ভাবতেছে হুমায়রা, তখন ফোনটা বেজে ওঠে। ফোনের লোকেশন অফ করে ফোনটা রিসিভ করে। হুমোর বাচ্চা, ভার্সিটিতে আসিস নাই কেন? তোর জন্য একটা ধামাকা ছিল, সারপ্রাইজ। সেই অনেক মজার একটা। তোমার জন্য সব থেকে বড় সারপ্রাইজ তো বাড়িতে অপেক্ষা করছে। বাড়িতে আসো, তারপর তাহলে সারপ্রাইজ পেয়ে যাবে। এই থাম, ফোন কাটিস না। আই লাভ ইউ। আচমকা রুদ্র এমন কিছু বলবে সেটা হুমায়রা বুঝতে পারেনি। কথাটা শুনে ফোনটা কেড়ে দেয়। রুদ্রের উপর এমনি থেকে তার অনেক রাগ, আর আজকে ঘটনার জন্য তো আরও। অপরদিকে রুদ্র রেগে বলে, বাদর মেয়ে,
আমাকে এইভাবে ইগনোর করা, তাই না? একদিনেই আমার পিছে ছুটতে হবে তোকে। শালা আমাকে কেউ বোঝার চেষ্টা করে না, ছোট থেকে অবহেলা পেয়ে আসছি। রুদ্রের খারাপ লাগা কাজ করে। সে ডাক্তারকে ঘৃণা করে। বাবা মা ডাক্তার, সেজন্য তাকে ছোট থেকে সময় দিতে পারে নাই। সবসময় নিজেদের কাজে নিয়ে ব্যস্ত থাকে। আস্তে আস্তে বাবা মার উপর তার অভিমান জমে যায়। তারপর বিদেশে যায় সে। বাবা মা এখনো বুঝলো না তার অভিমানের কথা। কেন এমন হলো সে? এসব ভাবতে ভাবতে চোখের কোণায় পানি জমে ওঠে। একটা দীর্ঘশ্বাস ফেলে। বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। রুদ্র বাড়িতে এসে অবাক হয়। এত মানুষের আনাগোনা তার পছন্দ নয়। ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করে। ভাবতে থাকে হুমায়রা সারপ্রাইজের কথা। হুট করে মাথায় আসে, আচ্ছা হুমায়রা আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নাই তো? না না, এ হতে দেওয়া যাবে না। হুমু আমার, শুধু আমার, অন্য কারো হতেই পারে না। কিন্তু না, সব ভাবনা উবে যাবে নিমিষেই। বাড়ির গার্ডেনে একটা লাশের খাঁটি রাখা আছে। দৌড়ে সেখানে যায়। ভয়ে বুক দুক দুক করতে শুরু করছে তার। আশেপাশে সবাইকে দেখে। না, সবাই তো ঠিক আছে, তাহলে খাঁটি কার লাশ? বাবা মা, মামা মামি সবাই কান্না করতেছে। রুমাইশা ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। রুদ্র মাকে কাছ থেকে সরিয়ে ভয়ে ভয়ে লাশের মাথায় কাছে যায়। মুখ থেকে কাপড় সরিয়ে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। মুখের অবস্থা বোঝা যাচ্ছে না। শীতলে দেখা যায় হয়েছে। রুদ্র মায়ের কাছে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আম্মাম, এটা কার লাশ? রায়া, আমার রায়ার লাশ। আমার মেয়েটা আর বেঁচে নাই রুদ্র। ওকে আমার কাছে এনে দে বাবা, আমার রায়াকে এনে দে। আমি আর ওকে ছাড়া থাকবো না। রায়া? রুদ্র নাম নিয়ে ধপ করে ঘাসের উপর বসে পড়ে। তার পিচ্ছি বোনটা আর বেঁচে নেই। ভাবতেই শরীরের লোম দাঁড়িয়ে আছে। 6 মাস আগে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল রায়া। যাওয়ার সময় একটা চিঠি রাখা যায়। তাতে লেখা ছিল, শ্রদ্ধেয় বাবা মা, প্রথমে আমার সালাম নেবেন। আশা করি আমি না থাকাতে আপনারা অনেক ভালো থাকবেন, কারণ বাড়িতে আমি থাকা না থাকা সমান কথা। শুধু আমার খাওয়া দাওয়া এসবের চাহিদা মিটে গেছে আপনার। কখনো মনের চাহিদা মেটানোর চেষ্টা করেন নাই। একবারও পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলেননি, মা কেমন আছিস, তোর কি কিছু চাই? কিন্তু না, আপনারা এসবে কখনো কথা বলেন নাই। আর সব পরিস্থিতিতে আসেন নাই। আপনারা তো আমাদের জব নিয়ে ব্যস্ত। সেইভাবে মেলামেশা করার প্রয়োজন মনে হয়নি আপনাদের। একসাথে কখনো ঘুরতে যায়নি, আনন্দ করা নেই। হসপিটাল শেষে টাকা অর্জনের জন্য ক্লিনিক খুলে বসলেন। এত টাকা দিয়ে কি হবে যদি সন্তানের মুখে সুখ না থাকে? বাকি সময়টা তো আপনারা আপনাদের সন্তানের উপহার দিতে পারতেন। ভালোবাসা নেবেন আমার, ভুল করলে ক্ষমা করে দেবেন, মাফ করবেন। একাকিত্ব দূর করার জন্য একজন জীবনসঙ্গী প্রয়োজন, যা আমি নিজেই খুঁজে নিলাম। এটি আপনাদের অবহেলিত মেয়ে। চিঠির কথা মনে হতেই রুদ্র কেঁপে ওঠে। রায়া তো ঠিকই বলেছে। মা বাবা কখনো একটু পাশে বসে সমস্যা জানতে চায়নি। সবসময় হসপিটালে নয়তো ক্লিনিকে নিয়ে পড়ে থাকতো। এই মুহূর্তে তার অবস্থাও ঠিক এমন। বাবা মা এ কারণে সে বেশি ঘৃণা করে। আমাদের সমাজে এই নীতি চলছে, টাকার পিছনে ছোটে সবাই, একটু শান্তি নেওয়ার দরকার মনে করে না। রুদ্র দৌড়ে রুমে যায়। বোনের ছবি বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। অনেকটা সময় পেরিয়ে যায়। পারভেজ এসে রুদ্রকে বুঝিয়ে নিচে নিয়ে আসে। সন্ধ্যার আগে রায়া মাটি হয়ে যায়। অপরদিকে একটা পুরাতন বাড়িতে বেঁধে রাখা হয়েছে হুমায়রা ও তার সাথে 3 জনকে। প্রায় রাত 11টার সময় সবার মুখে পানি মারে। সবাই ধরপড়িয়ে চোখ মেলে সামনে তাকায়। সামনে চেয়ারের উপর বসে পা তুলে বসে আছে রকি খান। খান বংশের নবাবজাদা বললে ধারণা করা হয় তাকে। মারামারি, খুন, ধর্ষণ এসব তার মূল কাজ। হুমায়রা আশেপাশে তাকিয়ে রকিকে প্রশ্ন করে, কি ভাই, আমাদের ধরে আনার মানে কি? নিজের মরণ ফাঁদ নিজে তৈরি করছিস? এত মরার শখ তোর? ও হুম। এমা, তুই দেখে আমাকে চিনতেই পারলি না? আমি তোর ফুপির মেয়ের জামাই। ওহ সরি, মেয়ের জামাই হব কিভাবে? মেয়ে তো এতক্ষণে কবরে আছে, তাই না? তার মানে তুই ওর হাজবেন্ড? ওর কি দোষ ছিল? কেন ওকে এভাবে খুন করলি? কেন কেন? আমার পিচ্চিটা তো কখনো কারো ক্ষতি করে নাই। সরি জানেমান, একটা ভুল সে করেছে। আমি সত্যি তাকে ভালোবেসেছিলাম, কিন্তু মাগি আমার সব সত্যি জেনে যায়, তাই ওকে খুন করতে বাধ্য হই আমি। তোর লজ্জা করছে না এসব বলতে? বউয়ের সাথে নিজের সন্তানকে খুন করছিস? তুই তো পশুর থেকেও জঘন্য। সন্তান? হ্যাঁ, সন্তান। রায়া 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। নিজের স্ত্রীকে এইভাবে মারতে হাত কাঁপলো না তোর? আজ তোর শেষ দিন। তোকে খুন করে আমি নিজে জেলে যাব। আমি সন্তানের কথা জানতাম না। যাই হোক, এসব নিয়ে আমি আর ভাবছি না। শুনলাম আমার খোঁজ করছিস তোরা, তাই দেখা করতে আসলাম। শেষ ইচ্ছে কি? আমার শেষ ইচ্ছা পূরণ করবি? তুই নাকি সবার শেষ ইচ্ছা পূরণ করিস। এটা তো সব থেকে ভালো দিক নাকি? যদি পারিস তাহলে আমার শেষ ইচ্ছা পূরণ কর। ওয়েট, রায়াকে ফিরে চাস না? ওকে ফিরে পাওয়া সম্ভব না। ওকে ছাড়া যা চাইবি তাই দিব। আমি কারো ইচ্ছা অপূর্ণ রাখি না।
নিজের মাথায় নিজে একটা গুলি কর, দেখি কেমন সবার ইচ্ছে পূরণ করিস। হুমায়রা হেসে কথাটা বলে। রকি হা হয়ে তাকিয়ে দেখে হুমায়রার দিকে। মেয়েটার সাহস আছে বলতে হয়। হুমায়রা এই সুযোগে নিজের ফোনের লোকেশন অন করে দেয় আর মনে মনে ভাবে কেমন গাধা, ফোনটা ছিনিয়ে নিয়ে নি আর এসে এদের মারতে। রকি একটা ধমক দিয়ে বলে, ইচ্ছে পূরণ করি তার মানে এই না যে এমন কিছু বলবি। যা, আর একটা সুযোগ দিলাম, অন্য ইচ্ছের কথা বল। আমার হাতের বাঁধন খুলে দে। রকি জোরে হাসতে থাকে। বাঁধন খুলে দিতে বলে, কারণ সবার থেকে অস্ত্র আগে বের করে নিছে। বাঁধন খুলে দেওয়ার পর হুমায়রা পকেটে হাত দেয়। বন্দুক নাই দেখে মাথাটা নিচু করে নেয়। সবাই এদিক ওদিক হয়ে হাসা শুরু করে। হুমায়রা মুচকি হেসে কোমর থেকে একটা বোম বের করে সাথে সাথে ব্লাস্ট করে। সবাই সেখানে জ্ঞান হারায়। হুমায়রা নিজের মুখে মাস্ক ভালো করে পরে নেয়। পায়ে জুতা থেকে চাকু বের করে একের পর এক আঘাত করে সবাইকে রকির শরীরে। তার মধ্যে হুমায়রার সাথে যারা 4 জন ছিল এখানে ছিল না। তারা চলে আসে। হুমায়রাকে খুন করতে দেখে চিৎকার দিয়ে ওঠে। হুমায়রা হাতে রক্ত নিয়ে সাদা শার্টে মুছে বাকিদের দিকে তাকিয়ে বলে, এই কথা যদি বাহিরে যায় তাহলে তোদের শেষ করে দিতে সময় নিব না। স্যার কিছু জানতে চাইলে বলবি ওদের নিজেদের মধ্যে ঝামেলা হয়, আর সেই হিংস্রতা থেকে রকিকে খুন করছে। বাকিদের আমি অন্যভাবে খুন করছি, যাতে সত্যি মনে করে। মনে থাকবে তো? সবাই ভয়ে মাথা নাড়ায়, তবে বলবে না সেটা। এমনি থেকে ভেবে নেয় বড়লোক ছেলে ছাড়া পেয়ে যাবে 2 দিন পর, তার জন্য মৃত্যুটা ঠিক আছে। হুমায়রা একজনের শরীর থেকে শার্ট খুলে নিয়ে নিজের শরীরে চেঞ্জ করে। নিজের গ্যাং এর 3 জন জ্ঞান ফিরে নিজের উদ্দেশ্যে পাড়ি দেয়। প্রায় রাত 2টার সময় হুমায়রা বাড়ি ফেরে। ক্ষুধায় তার পেট চো করতেছে দেখে ড্রয়িং রুমে লাইট জ্বালিয়ে দেয়, ভাবে কিছু খেয়ে নেবে, কিন্তু বাদি দেওয়া মাত্র ভয়ে নিজেকে গুটিয়ে নেয় সে। এত রাত পর্যন্ত কই ছিলি হুমায়রা? রায়া মারা গেছে সেই খবর কি তুই জানিস? তোর ফোনের লোকেশন অফ, তোকে খুঁজে নিতে পারি নাই। আমার উপরে এত রাগ যে রায়াকেও দেখতে এলি না। আমি সেটার প্রয়োজন মনে করি না। রায়া মারা গেছে, এতে আমি কি করব? আমি আসলে কি তোর বোন ভালো হয়ে যাবে? বাহ বাহ, তোর একটু খারাপ লাগছে না তাই না? আসলে পর কখনো আপন হয় না। তুই তো রায়ার নিজের বোন না, নিজের বোন হলে ঠিকই দেখতে আসতি। আমি বেশি কথা বলা পছন্দ করি না। এখানে কি করছো? নিজের রুমে গিয়ে ঘুমাও। হুমায়রা খাবার নেওয়ার জন্য রান্নাঘরে যায়। হতাশা নিয়ে ফিরে আসে সে। কোনো রান্না হয়নি আজ বাড়িতে, বুঝতে পারে। আর তার তো ক্ষুধা জ্বালা সহ্য হচ্ছে না। ফোন বের করে একটা পেজে খাবার অর্ডার করে। সেখানে যে কোনো সময় খাবার দিতে পারে। রুদ্র চোখ বদ্ধ করে সব শুনছে। হুমায়রা ব্যবহার তার কাছে সন্দেহমূলক লাগতেছে। কিছুটা রাগী কণ্ঠে বলে, রাতে কোন ছেলের কাছে যাস? শরীরের এত চাহিদা, আমি তো ছুঁয়ে দিলেই বিচার বসিয়ে দিস। তাহলে সেই চাহিদা মেটানোর জন্য বাহিরে যাস? লজ্জা করে না? তোর লজ্জা করে না এসব বলতে? আমি কোথায় যাই সেটা তুই জানিস না? সেই জন্য মুখ সামলে কথা বলবি। খুব বার বেড়েছিস তুই, মুখে যা আসে তাই বলিস। চোরের মায়ের বড় গলা। তো তুই কি জন্য বাহিরে যাস বল শুনি? কি এমন কাজ তোর যে রাতে করতে হয়? আমার একটা জামাই আছে, তার কাছে যাই রাতে। যতই হোক জামাই তো, তার শখ মানেই আমার সুখ। হোমো। রুদ্র আর কথা বাড়ায় না। তার কাছে সবকিছু বিরক্ত লাগতেছে। এই বাড়িটাও তার কাছে বিরক্ত লাগতেছে। ভেবে নেয় এই বাড়ি থেকে চলে যাবে। কার জন্য থাকবে? কেউ তাকে গুরুত্ব দেয় না। এর মাঝে দরজা কলিং বেল বেজে ওঠে। ডেলিভারি বয় টাকা দিয়ে খাবার নিয়ে ভিতরে চলে আসে হুমায়রা। রুদ্রের দিকে একবার তাকায়। রুদ্র তার চোখ বদ্ধ করে সোফায় হেলান দিয়েছিল। হুমায়রা কাচ্চি প্যাকেট খুলে রুদ্রের সামনে বসে খাবার গন্ধ পেয়ে রুদ্র চোখ খুলে তাকায়। কিছু বলার জন্য মুখ খুলতেই হুমায়রা রুদ্রের মুখে খাবার পুড়ে দেয়। তারপর বলে, সারাদিন থেকে নিশ্চয়ই না খেয়ে আছো, তাই আমি খাচ্ছি, একটু খেয়ে নাও। আমি আবার এত খারাপ না যে কারোর সামনে একা একা খাবো। আমার রায়কে এনে দে না হুমায়রা। আমার পিচ্ছি ও যা চাইবে তাই এনে দিব। আল্লাহকে বল না আমার রায়াকে ফিরিয়ে দিতে। তার বিনিময় না হয় আমার জীবন নিয়ে নিক। মৃত্যু মানুষ কখনোই ফিরে আসে না রুদ্র ভাই। আসলে তো কত মানুষ সুখী হতো। আমি খাইয়ে দিচ্ছি, তারপর নিজের রুমে গিয়ে ঘুমা। তুই কখন আমাকে ছেড়ে যাবি না তো হুমায়রা? তুই চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? তুই ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আমার আশা বাদ দিয়ে দাও। তোমার মতো নষ্টকে বিয়ে করব না কখনো। তোমার নারীর প্রতি নেশা আছে। তুই এসব কেন বলিস? আমি দেশের বাহিরে থাকতাম, তুই কিভাবে এসব জানবি? পাগল হয়েছিস? আমি কখনো রিলেশন করি নাই। আর মেয়েদের নেশা তো দূরে থাকলো। নিজের চোখে দেখা ভুল হতে পারে না কখনো। তাই প্লিজ আমাকে বিরক্ত করা বন্ধ করো। এইসব ভালো লাগে না আমার। একদিন তোর ভুল ভেঙে যাবে, দেখিস। সে দিনটা যেন দেরিতে না হয়, কারণ সবার অবহেলা আর সহ্য হচ্ছে না। রায়ের মতো
আমি না একদিন চলে যাই। রুদ্র গ্লাসে পানি ঢেলে সেটা খেয়ে নিয়ে রুমে চলে যায়। হুমায়রা নিজের খাওয়া শেষ করে ফোনটা হাতে নেয়, একটা ছবি বের করে বুকে চেপে ধরে। এই 23 বছর বয়সে সবকিছু বেশি কষ্ট হয়েছে তার। এই ছবিটা দেখে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে রুদ্র আর একটা মেয়ে ঘনিষ্ঠ অবস্থায় আছে। এই দীর্ঘশ্বাস ফেলে সোফায় গায়ে এলিয়ে দেয়। এভাবে থাকতে থাকতে কখন ঘুমিয়েছে টের পায় না সে। বাড়ির কারো মন মেজাজ ভালো না, তাই ঋতু আর পারভেজের ওয়াইফ দুজনে রান্না করার সিদ্ধান্ত নেয়। ঋতু নিচে এসে দেখে হুমায়রার সোফায় ঘুমিয়ে আছে। মেয়ের কপালে হাত দিয়ে চমকে ওঠে, জ্বর শরীর পুরো যাচ্ছে মেয়েটার। রাহুল ডেকে হুমায়রাকে উপরে নিয়ে যাওয়ার কথা বলে। রাহুল মেয়েকে রুমে এনে মাথায় পানি দিয়ে দেয়। হুমায়রা চোখ খুলে নিজেকে বিছানায় দেখে অবাক হয়। না, মাঝে মাঝে এমন হয় না সে জানে, কিন্তু অবাক হয় তার রুমে এত সকালে রুদ্রকে দেখে। ভোরের দিকে তাকে চমকে ওঠে। বেলা 11টা বাজে। এতক্ষণ সে ঘুমেছিল। উঠতে গেলে রুদ্র ধমক দিয়ে বলে,